তিনতলা থেকে আবার 6 তলায় গেছিলাম। 6 তলার থেকে যখন ফাটন ধরে তখন একটা ওই সময় ফাটন দেওয়ার আগে মানে কি কারেন্ট চলে যায়, চলে যাওয়ার পর আমি একটু দৌড়াদৌড়ি করি। তারপরে 3 তলা এরকম একটা আওয়াজ হলো 3 তলা থেকে, পরে জিনিসটা মানে বেকআউট আওয়াজ, মানে ভেঙে পড়ছে। আমি তার ভিতরে পড়ে গেলাম। পড়ে যাওয়া তো মানে আমি আর মানে দিশার হয়ে গেল কিভাবে বেরোবো। প্রায় 2 থেকে 3 ঘন্টা পর আমি বের এলাম। ওখানে যে আমি যে বাঁচবো আমি এরকম কোনো আশা ছিল না। আমার বাবা বা মা ভাই বোন কেউ জানতো না যে আমি ওই রানা প্লাজায় আমি চাকরি করতাম। আমি শুধু আমার একটা মামাতো ভাই ছিল, সে খবর বা টিভি নিউজে দেখছে যে আমি এখানে আছি। আমার ওয়াইফ ছিল, আমার ফুফু শাশুড়ি ছিল, আমার শালি ছিল, তারা ওই ফ্যাক্টরিতে ছিল। আমি যখন বের হই, আমি বেরোনোর পরে আমার বউ আমার ওয়াইফকে তালাশ করি, আমার ফুফু শাশুড়িকেও তালাশ করি, আমার শালিকেও তালাশ করি। পরে 1 থেকে 1.5 ঘন্টা পর আমার ওয়াইফকে খুঁজে পাই, আমার ফুফু শাশুড়িও পাই। তখন আমি আমার ওয়াইফকে আমি জিজ্ঞেস যে তোমার বোন কোথায়, সে বল কি আমার বোন আমি খুঁজে পাচ্ছি না। তখন আমি মানে কোন দিক দিয়ে যাবো আমি নিজের দিশে আর আসলো। ওই সময় মাথায় কোন কাজ কাজ করতো না, মানে মাথা ঘুরতেছে, আর কোনো শব্দ কানে কোনো মানে আওয়াজ কোনো কেউ কথা আমি অতটা বুঝতাম না যে কি বলতো। মানে কি ভালো কথা বললেও রাগ হইতো, রাগ হইলো, খারাপ কথা বললেও রাগ হইতো, মানে মাথার সেন্স খারাপ হয়ে গেছে। এত চোখের সামনে এত লাশ। পরে আমি বহুত তালাশ করি, তালাশ করার পর আমি নিজে উদ্ধার কর্মীর মতন হয়ে গেলাম। মানুষকে কিভাবে ব্যয় করব, কিভাবে একটা আমার চোখের সামনে আমার এক সুপারভাইজার মারা গেছে। পরে সুপারভাইজার হাত ধরে বলতেছে কি হয়তো তুমি আমাকে বাঁচাও, তার এদিক দিয়ে রড ঢুকছে, এদিক দিয়ে বেরিয়ে গেছে। আমি অনেক চেষ্টা করছি বের করার জন্য, তাকে আমি পাইনি, আমার চোখের সামনে মারা গেছে। তারপরে আরেকটা লোক ছেলে, সে কোন 4 তলা না 5 তলা ভবনে ছিল, ওর ভিতর ঢুকে আমি তার হাত পাও কেটে বের করা হয়েছে। আর একটা মহিলা ছিল, তার প্রেগনেন্ট ছিল, অথচ বাচ্চা ডেলিভারি হয়ে গেছে, অবশ্য সে মহিলা মারা গেছে। এই যে দুঃখজনক এখনো আমার চোখের সামনে ভাসে। এত লাশ আমার মানে জন্মের পরও আমি এরকম লাশ দেখিনি, যে এত একটা দুর্ঘটনা ঘটছে আমাদের চোখের সামনে। এখনো আমরা চাকরি ঠিক মতো করতে পারি না। বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরিতে আমি চাকরি নিয়েছি, 15 দিন 20 দিনের বেশি আমরা চাকরি করতে পারিনি। ওই যে একটা আওয়াজ বা শব্দ, এই এখনো আমাদের মাথায় কাজ করে। আমরা রাত্রে এখনো ঠিক মতো ঘুমাইতে পারি না। যে কাজটা আমাদের এখনো আমাদের মেরুদণ্ডতে যে হাড় আমাদের সমস্যা। আমি পরে অনেক সুস্থ হওয়ার পরে আমি 2বার হার্টে স্ট্রোক করছি। দেখ আল্লাহ মানুষের দোয়া, বাপ মার দোয়া, মানুষের দোয়ায় আমি বেঁচে আছি। আমার এখনো শালিকে আমরা নিখোঁজ ভাবে আছে, আমরা এখনো তল্লাশি ভাবে আমরা তালাশ করেছি, আমরা অনেক পাইনি। তা আমরা যে এখন জীবিত বা মৃত সেটাও আমরা করি নাই। আমাদের যে সরকার আমাদের যে যে ক্ষতিপূরণ, এই ক্ষতিপূরণ আমি পাইনি। আমাকে মাত্র 50,000 টাকা দেওয়া হয়েছে, আমি আর ক্ষতিপূরণ পাইনি। আমার ওয়াইফও সে ক্ষতিপূরণ পাইনি, সে 3 তলায় ছিল। এখন আমাদের যে ক্ষতিপূরণ, এই ক্ষতিপূরণ আমরা চাই যে কিভাবে, যে সরকারের কাছে তহবিলে যে টাকাগুলো জমা আছে, আছে না না আছে সেটা আমাদেরকে এখন পর্যন্ত আমরা কোনো পাইনি। যে 27 কোটি টাকা যে ফান্ডে জমা রয়েছে, আমরা কিভাবে সেটা আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি। আমার যে আমরা যে ক্ষতিপূরণ আমরা ঠিক মতো এখনো পাইনি। আমরা সরকারের কাছে আবেদনও করেছিলাম। আমরা আপনাদের এই প্রেস ক্লাবের সামনে অনেকবার মিছিল আন্দোলনও করেছি, সচিবালয় পর্যন্ত আমাদের কাগজ ফর্ম জমা দিয়েছি। আমরা এখনো সে আমাদের আশ্বাস দিচ্ছে যে হ্যাঁ তোমরা ক্ষতিপূরণ পাবা, আমরা সেই ক্ষতিপূরণ এখনো পাইনি। আজ 14 বছরের মতো পার হয়ে গেল, অবশ্য আমরা সরকারের কাছ থেকে কোনো আশা পর্যন্ত পাইনি। সামনে আবার 2026 সালের 24শে এপ্রিলে মাস চলে আসছে, কাছাকাছি চলে আসছে। আমরা চাই আপনাদের মাধ্যমে জানাইতে চাই যে সামনে আমাদের যে ক্ষতিপূরণ এই 24শে এপ্রিলের দেওয়ার জন্য আমরা সরকারের কাছে আবেদন চাচ্ছি যে সরকার যে আসে, যে সরকারি আসুক, তাদের মাধ্যমে আমাদের এই চোখের দৃষ্টিতে দেখে আমাদের এই রানা প্লাজার ব্যাপারটা, যে যারা আমাদের এই ক্ষতিপূরণ দেওয়ার জন্য তাদের কাছে আহ্বান জানাইতেছে। এ বলে আমার বক্তব্য শেষ করতেছে।